ও ঠিক বুঝতে পেরেছে যে আমি আসছি, ও আসছে গাড়িটা ঘুরাইতে পারে, আমি পড়া করে উঠে পড়ছি, যা উঠে পড়ছি সাই। সে গাড়ি ঘুরে না কাকে বলে, সে যেন ধুম স্যাক সাই, সে নাই গাড়ি স্যাক উঠছে পাই নাই গায়েব, আমি গায়েব। তার কিছুক্ষণ পরে সব ঝড় উঠে গেছে, জানাজানি হয়ে গেছে। হঠাৎ করে বৌদি বলে, ভাই তোমার ফোনে সোনালি ফোন করবে। আমার ফোনে সোনালি ফোন করবে? সোনালি নাম্বার কোথা থেকে পেয়েছে? আমি তো নাম্বার দেইনি, আমি তো শুধু কালকে শুধু ফোন করে, কালকে শুধু আমি বলছি যে ভালো লাগে এই আই লাভ ইউ এইসব, বাস। ভালো নাম্বার কোথা থেকে পেয়েছে? তারপর এখন কেসটা এবার ও বলবে নাম্বারটা ও কোথা থেকে পেয়েছে কি, তারপর ফোনে টোনে কথা কি হয়েছে সেটা আমি পরে বলবো, আগে ও বলুক। তারপরে মানে এখান থেকে গেছি, তারপরে একটু ভাবতেই আছি সারা রাত ভাবিনি, ঘুম হয়নি আর সারা রাত ঘুমায়নি, বলবো হ্যাঁ বলবো না বলবো। তারপরে একবার যা বলছি বুঝে লিখেছি যে ক্রাশটা খেয়েছে। কোনো ছেলে আবার আই লাভ ইউ বললে এটা কিন্তু স্বাভাবিক, বলো এটা একটা কথা বলো তো, যে ছেলেরা যখন মেয়েদেরকে প্রপোজ করে এটা মেয়েদের কেমন লাগে? একটু ভালোই লাগে। ভালো তো লাগবে। আর কোনো মেয়ে যদি বাই ডিফল্ট কোনো মেয়ে যদি ছেলেকে প্রপোজ করতে যায়, ছেলেটা ভাবে যে আমি মনে হয় আলাদা জগতে, কারণ কোনো মেয়ে তো প্রপোজ করতে যায় না 90%। তারপরে তো সারা রাত আমার ঘুম হয়নি, আমি জেগে জেগে ভাবছি কি বলবো। তারপরে আমার মাথায় আসছে হ্যাঁ এদের বাড়িতে গেলে আমি হয়তো ফোনটা করতে পারি। এরপরে আমি গেছি। এদের বাড়িতে বলতে কাদের বাড়িতে ওটা বলবো নি, না যাদের বাড়ি গিয়েছিলাম, এবার সে যাদের বাড়ি নাম বলার দরকার নেই, ঠিক আছে, ও তাদের বাড়িতে যেত। তখন সেই ফার্স্ট যেতাম, দু একবার গিয়েছি, কথা বলতাম। আর সেই দিনটা ওরকম সকালে গেছি, গিয়ে ফোনটা নিচ্ছি, এবার সকাল 6টার সময় তাদের বাড়িতে গেছি। ভাবো, মা তো ব্যবসায় চলে যায় সকালে, মা মাছ ব্যবসা করতে যায় আর বিড়ি বানতো, আগে দুটো একসঙ্গে করতো। মাছ ব্যবসা করতো, ভোর 4টা দিয়ে যেত, এখন আসতো 2-3টার দিকে, তারপরে বিড়ি বানতো, আর আমি একটু বিড়ি বানাতে সাহায্য করে দিতাম, এইরকমই আর কি। আমি বিড়ি বানতে জানি না, কিন্তু ওই একটু সাহায্য করে দিতাম ব্যাস। তারপরে ওরকম মা তো বাজার চলে গেছে, আমি আবার সকাল ঘুম তো এমনিতেও হয়নি, 6টার সময় উঠেই তাড়াতাড়ি গেছি, গিয়ে তাদের বাড়িতে গিয়ে বলছি কাকিমা একটু ফোনটা দাও না। এর ফোনটা নিয়ে আমি বলে আমি একজন আমাকে প্রপোজ করেছে, আমি হ্যাঁ বলবো, ডাইরেক্ট হ্যাঁ বলবো, মানে আগে থেকে ডিসাইড ঘর থেকে আছে। আসলে হ্যাঁ বলার কোনো প্রশ্নই ছিল না, আমি শুধু ভাবছিলাম যে এমনি ফ্রেন্ডের মতো কথা বলবো, তারপরে কি হয় জানি কি ফ্রেন্ড নেই হয়ে सकती है, আমি এরকম ভেবেছিলাম। তারপরে এখন সেই 6টা থেকে গিয়ে ফেসবুকে খুঁজছি, ওর নাম্বার খুঁজতেই আছি, ফেসবুকে তোমার প্রোফাইল খুঁজছি, নাম কি নাম তো জানি না, নাম জানেনি, প্রোফাইল খুঁজলে কি করে পাবে নাম না জানলে? ভাবো কতটা সময় লেগেছে ওখানে ওর প্রোফাইল খুঁজতে। তারপরে ঠিক মানে 9টা 10টা ওই রকমই, মানে 9টা বেজে গেছে, তোমার প্রোফাইলটা খুঁজছি আমি। তোমার সেই পুরনো প্রোফাইলটা, এখন তো সেই প্রোফাইলটা নেই, নতুন প্রোফাইল এখন। সেই প্রোফাইলে খুঁজতে তোমার নাম্বার পেয়েছি। আচ্ছা, হ্যাঁ, মানে ওটা তোমার নাম্বার না, ওটা দাদার নাম্বার ছিল। এবার আমি সেই ফোনে ফোন করেছি, আমি ফার্স্টে কাকিমাকে দিয়েছি, কাকিমা তুমি কথা বলো। এবার কাকিমা ফোন করছে, হ্যালো। এবার দিদি বলছে হ্যালো কে? এবার দাদার নাম্বারে যদি কোনো মেয়ে ফোন করে, তার তো মনে হবে যে কে হতে পারে। বলে কে ফোন করছো তুমি? হ্যাঁ, এরকম মানে ঝাড়ান দিয়েছে দিদি একটু। তারপর আমি বলছি দিদি আমি। বলে কে আমি? আমি বলে আমি সোনালি। যখন বলছে বলে ও তুই, নাহলে তো আমার ভয় লেগে গেছিল, তো দাদাকে কে ফোন করে। তারপরে বলে তুই এই নাম্বারটা কোথা থেকে পেলি? আমি বলি ফেসবুকে ছিল, পেয়েছি। তারপরে বলি ওর নাম্বারটা দাও। বলে ঠিক আছে, তারপর নাম্বার দিচ্ছে। আর ওই একবারই যে নাম্বারটা দেখেছি, যা দিদি ফোন কাটছে নাম্বারটা উড়ে গেছে, কিন্তু একবারই যে দেখছি মুখস্থ হয়েছে, তখনই আবার ওই নাম্বারেই কল করছি। মাইন্ড তেজ দিমাগ वाली। হঠাৎ করে বৌদি বলে, ভাই তোমার ফোনে সোনালি ফোন করবে। আমার ফোনে সোনালি ফোন করবে? সোনালি নাম্বার কোথা থেকে পেয়েছে? আমি তো নাম্বার দেইনি, আমি তো শুধু কালকে শুধু ফোন করে, কালকে শুধু আমি বলছি যে ভালো লাগে এই আই লাভ ইউ এইসব, বাস। ভালো নাম্বার কোথা থেকে পেয়েছে? তারপরে আবার ফোন করলাম, ফোন করতে
ও বলছে হ্যালো, তাহলে সেটিং সেটিং। এবারে ফোনটা করছে, ফোনটা তো আমি ধরছি, আমি বলি এত এত তাড়াতাড়ি ফোন করলে, তোমার নাম্বার আমি সকাল 6টা থেকে খুঁজ দিচ্ছি, তো অনেক কষ্ট করে পেয়েছি, ওসব কথা বাদ দাও, তোমাকে ফোন করছি। আর আমি বলি তাহলে কি, বলো বলো বলো, হ্যাঁ তো হ্যাঁ তো হ্যাঁ তো, আমি শুধু হ্যাঁ শুনবো, ঠিক আছে? আমি বলছি যে না এখন একটু ফ্রেন্ড হয়ে থাকবো তারপরে। ওসব ফ্রেন্ড ট্রেন্ড বাদ, ফ্রেন্ড পরে, ফ্রেন্ড ট্রেন্ড কি, আমি ফ্রেন্ড করার জন্য আমি তোমাকে প্রপোজ করছি। তারপরে ওকে বললি যে ফ্রেন্ড, আচ্ছা ফোনে কথা বলো, কথা বলছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তোমাকে আমি ফ্রেন্ড করার জন্য কথা বলছি। হ্যাঁ তুমি তো, তোমাকে যে আমি প্রপোজ করছি তোমার ফ্রেন্ড করার জন্য, প্রপোজ কেন করে, ভালোবাসার জন্য। তুমি ভালোবাসার মতো বাসো না হলে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 তো হ্যাঁ কি, হ্যাঁ কি, আই লাভ ইউ। মানে এইসব প্রপোজগুলো মানে সে আলাদা লেভেল, মানে মানে হ্যাঁ তো হ্যাঁ বলে দিয়েছি। তারপরে বলছি আচ্ছা ঠিক আছে আজকের মতো রাখছি, আবার কালকে ফোন করবো। তুমি বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি বলছি আমি বাড়ি যাবো, তুমি দেখো আমি যাচ্ছি বলে ওদিক দিয়ে ও আসছি। ও বাড়ির সামনে, আমার তো বাড়ির সামনে দিয়ে ও পড়তে যেত। স্কুল তো এখানে নয়, পড়তে যেতাম শুধু। হ্যাঁ শুধু পড়তে যেত স্কুলের তারপরে সামনে, এখন আমাদের বাড়ির সামনে দিয়ে যেত। ও এদিকে আমাকে উকি মেরে দেখছে, উকি মেরে দেখছে। সেই থেকে কথা বলা স্টার্ট হয়, একটু টাইমই কথা হয়েছে, যেটুকু হয়েছে একদম মস্ত। আমি তো একদম খুশ, আশিস ভাইকে ফোন করে বলি আশিস ভাই একদম মজাই মজা, ঠিক আছে প্রপোজ করছি, অ্যাকসেপ্ট করে দিয়েছে, পটেইছে, ঠিক আছে, এসব হ্যান্ডসাম লড়কা, এসব হ্যান্ডসাম চানা, ঠিক আছে, মস্ত পটাইছি। তারপরে আমি মদ্দা কথা ফুল তুলতে আসছে পটি লিজি, ওই জন্য তো দিদি সবসময় বলে ফুল তুলতে এসে পটে দিচ্ছে। তো না আরেকটা জিনিস সবথেকে ভালো লাগছে যে ওকে প্রপোজ করছি ও না বলেনি, এটাই একটু ভালো লাগছে যে কোনো মেয়ে একটা না বলে। আমি কেন না বলিনি, আমি চাইছিলাম, আমার সবসময় ইচ্ছে ছিল আমি একটু ভালোবেসে বিয়ে হব। তারপরে ও জানতো না যে আমি এরকম ড্রিঙ্ক করতাম আর স্মোকিং করতাম। জানতাম না কি করে। ও হ্যাঁ ঠিক ঠিক ঠিক, ও তো জানতো তাও আমাকে হ্যাঁ বলছে। হ্যাঁ আমি সবই জানতাম, কিন্তু তাও হ্যাঁ বলেছে। আমি কোনোদিনও বলিনি তুমি এটা খাও না সেটা খাও না, সবসময় বলছি। ওসব ব্যাপারে আমি কোনোদিনও কোনো নাক গলাইনি, আর এখনো পর্যন্ত নাক গলাইনি। হ্যাঁ এটা পরে বলবো, অনেক কিছু ব্যাপার আছে। তারপরে সেদিনটা তো ফোন করার পরে আমি বাড়ি গেছি, তারপরে মা জোসা থেকে আসছে, তুমি যে ভয়টা করছিলে সেই ভয়টাই হয়ে গেল। এবার আমি মাকে বলছি মা জানো, আর ওখানে যে দিদির যে দেওয়ার আছে ও আমাকে ভালোবাসে, কোম্পানির কাজ করে, এরকম সব ডিটেলস দিয়ে দিছি। আমি কিন্তু বলিনি যে আমি হ্যাঁ বলেছি বলে। এবার মা বলছে কাছে বিয়ে দেবো নি, কিন্তু আমি চাইছিলাম যে সব কিছুই ঠিক আছে, কোম্পানি চাকরি, এবার কোম্পানি চাকরি নয়, সবাই চায় সরকারি চাকরি, এটা কিন্তু ঠিক। এবার সরকারি চাকরিটা চাই কিনা বলো, এই কোন মানে মেয়ের মা দেখতিছো সরকারি চাকরিওয়ালা জামাই চাই, জামাই চাই। তারপরে তো মাকে বললাম, মা আবার একটু খোঁজদার লাগালো, বললো না ওই ছেলেটা ভালো নয়, ওর সঙ্গে বিয়ে দেবো না। ড্রিঙ্কিং করতাম, কোন বাবা মাই বলবে যে ভালো, তবে সেই নয় যে সেই লেভেলের নয় যে আমি ড্রিঙ্ক খেয়ে কোথাও রাস্তায় পড়ে থাকতাম বা কারোর সঙ্গে মারপিট ঝগড়া করতাম, না ওরকম কিছু। আশিস ভাই আর আমি টুকটুক করে খেতাম, এনজয় হতো, টুকটুক করে বাইকে চলে আসতাম বাড়ি। আমাদের এরকম, আমরা কোনো গন্ডগোলে থাকতাম না, আমরা একটু ড্যান্স ফ্যান্স করতাম, মানে ওই লাইকি পড়ানোর জন্য বক্সের সামনে একটু ড্যান্স করতাম, মজা, বাকি আমরা এনজয় করতাম এই আর কি। না হলে সেদিন নয় যে সারা দিন রাত আমরা ড্রিঙ্ক করতাম বা এরকম কিছু নয়। সব কিছু বলবো, আমি এই জায়গায় এখন যে আছি এই পজিশনটা কেমন কি সব কিছুটাই বলতেছি, ধীরে ধীরে শুনতে থাকো, মজা লাগবে, ঠিক আছে। তারপরে তো অনেকদিন কথা চললো। ও আমাকে প্রপোজ করেছিল অক্টোবরের 5 তারিখে, ওর 2 তারিখে জন্মদিন ছিল, 2 তারিখে চাইছিল প্রপোজটা করতে, কিন্তু সেদিন আমি আসিনি, আর সেই জন্য 3 তারিখে ও বাড়ি এসছে। পুষ্পন হয়ে গেল সেটা কোনো ব্যাপার নয়। তারপরে জোর 15-16 দিন কথা হয়েছে টানা, তারপরে মা জানতে পেরে গেছে। ওর মা জানতে পেরে গিয়ে ফোন টোন নিয়ে নেয়। কি ফোন নিয়ে নেয়? আমার কাছে কি ফোন ছিল নাকি ফোন নিয়ে নেয়? ওর মার ফোন। আচ্ছা ওর মার ফোনটাই। মানে সেই মার তারপরে ফোনটা আবার নিয়ে নিয়েছে, হয়ে যায় সবকিছুই, যে কথা হয় এরকম ব্যাপার। মা আমাকে বলছে তুই কথা বলিস না ওর সঙ্গে, এরকম যা বলেছে। আমি একদম শান্ত মেয়ের মতো, ঠিক আছে মা আমি ওর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না, ব্যাস ব্রেকআপ।
তখন ব্রেকআপ বলে ব্রেকআপ। আমি তখন বলি কি ব্রেকআপ, এবারে মানে ও নিজে নিজে ও মনে মনে বলছে ব্রেকআপ। আমি একা একা ব্রেকআপ। তারপর একটানা 2 মাস কোনো ফোন নাই। আমি বলি কি হলো, ফোন করেনি কেন? আশিসকে আমি সব সময় বলি কি হলো আশিস, কি ফোন করেনি, তুমি দেখো ওর মা জানতে পেরেছে না কি ব্যাপারটা। আমি তো কোনো বুঝতে পারিনি যে ওর মা জানতে পারছে না কি, সে ওই জানে, আমি জানিনি। তো ফোন করে তো একটু বলবে যে মা জানতে পেরেছে সব কিছু, কিছু জানিনি আমি জানি ফোন করেনি কেন, হোস্টেল পালিয়ে গেল নাকি না, সে কি সিন। তারপর আশিস ভাইকে গোয়েন্দা লাগাইছি। আশিস ভাই বলে এরকম এরকম ব্যাপার, তার মা জানতে পেরে গেছে। আর আশিস ভাইয়ের সঙ্গে ছিল আরেকজন অতনু, তো আশিসের ভাই মানে আশিসের জেঠুর ছেলে। তো অতনুও ছিল, অতনুও হেল্প করছে। অতনু যদি ভিডিওটা দেখে তাহলে অতনু বলবে যে নামটা নিল। তো অতনু ছিল, অতনু এদের বাড়ির সামনে দিয়ে বারবার যেত আসতো, মানে ওই দিক দিয়ে মাঠে যেত, মাঠে গিয়ে খেলতো, ক্রিকেট খেলা হতো, এদের বাড়ির সামনে দিয়ে মাঠে যেতে হতো। তো আশিসও যেত ওই সাইড দিয়েই। তো ওরা ওইখান থেকে ইনফরমেশনটা নিল যে ওর মা জানতে পেরে গেছে, এবারে ওই জন্য কথা বলতে পারেনি। ঠিক অনেক দিন, 2 মাস হয়ে গেল, পুরোপুরি 2 মাস কোনো কথা নেই। মানে দুদিনের ছোঁয়া শুরু হলো, 3 দিনে বন্ধ। ঠিক আছে, এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে প্রেম ভালোবাসা বন্ধ। আর আমি আমার কাজ করতাম, আমি শুধু টেনশন করতাম যে মনে হয় আর মা কিছু বুঝিয়ে দিছে, ও মনে হয় আটা ফোন টোন করবে নি, ও 11 দিন ভালোবাসার জন্য কথা বলছে, বাকি ভুলেইছে ও। তারপর 2 মাস তো অনেক কষ্টে, প্রথম কিছু মনে হয়নি, তারপর আস্তে আস্তে কি কষ্ট হয়, কি কষ্ট, ফোনটা করতেই হবে, কষ্টটা কি কষ্ট। ঠিক আছে কষ্ট হয়েছে তো, কষ্ট হয়েছিল, তুমি এটাকে মজা করছো। কষ্ট তো হয়েছে। তারপরে আবার ফোন করার সুযোগ পাচ্ছিলাম না, কি করে ফোন করব, কোথায় ফোন করব, কি করব। তারপরে আমার একটা দিদির ছেলের অন্নপ্রাশন, সেখানে গিয়েছি, সেখানে 3 দিনের অনুষ্ঠান, মানে অন্নপ্রাশনের 3 দিনের অনুষ্ঠান। 3 দিনের অনুষ্ঠানে হ্যাঁ গেছি। দাঁড়াও, চুপ করো, আমি বলছি তো। আচ্ছা বলো। তারপরে এখন একটা দিদি আছে, আমার দিদির যা হয়, সেই দিদিটার যার ছেলের অন্নপ্রাশন, তার যা হয়। এবার সে আবার ফোন করে তার বয়ফ্রেন্ডকে, হ্যালো, হ্যাঁ এখন দেখা করতে পারবো না, এরকম টুকিটাকি বলতে আছে। এবার বলা শেষ, আমি বলি অনেকক্ষণ দিয়ে শুয়ে আছি, ভাবিরি বলবো দিদিকে, বলবো একটু আমাকে একটু ফোন করতে দাও, অনেকক্ষণ পরে আমি বলি একটা কথা বলবো তোমাকে, বলে কি বল, আমি বলি একটু দাও না, আমার তাকে বয়ফ্রেন্ডকে ফোন করবো, একটু দাও না। বলে তোর বয়ফ্রেন্ড আছে? তোর বয়ফ্রেন্ড আছে? মানে আমি এত শান্ত ছিলাম, কেউ ভাবতেই পারেনি যে আমার বয়ফ্রেন্ড আছে বলে। তার বলে আচ্ছা ঠিক আছে, তাহলে ফোন কর। প্রথমে ফোন করেই কেটে দিছি, মিস কল মারছি শুধু। তারপর ও আবার ঘুরে ফোন করছে, আর মিস কল মারছে মানে বুঝে লিছি, মিস কল আসা মানে ফোন তো হচ্ছে কোথা থেকে হলো। তারপরে বললাম যে আর এতদিন ফোন করিনি, কেননা মা এরকম বলেছিল, একটু শান্ত হয়ে গেছিলাম, মানে সবকিছুটা খুলে বললাম। তারপরে সারা রাত, সেই দিনটাও সারা রাত, যে 3 রাত ছিলাম, সেই 3 রাত পুরো টানা কথা বলেছি, 3 রাত কোনো ঘুমাইনি, শুধু এর সঙ্গে গল্প করতেই আছি, কি কথা, 3-4 দিন জোর কথা হচ্ছে, ঘর আসছে 6 মাস কথা বললো। এই 6 মাস নয়, 6 মাস নয়, মানে জাস্ট কথা ফ্লোতে বললাম 6 মাস। কিন্তু তারপরে আমি মার ফোন থেকে ফোন করতাম। তারপরে একদিন হঠাৎ করে ইনি মহাশয় বলছেন ব্রেকআপ। বাহ তালিয়া, এতদিন আমি ব্রেকআপ, আজকে তুমি ব্রেকআপ। বলছে তোমার মাও মানছে না আর আমার মাও মানছে না, তাহলে ব্রেকআপ করে নিই আমরা। আমি তখন প্রচন্ড কান্নাকাটি করছি, অনেক কান্নাকাটি করে, ঠিক আছে ব্রেকআপ করবো, ঠিক আছে কেটে দিছি। এবার ব্রেকআপটা বলি, কেন ব্রেকআপ। মিডিলে আমি তারপরে একটা কি যে হলো মাথায় ঢুকলো, কাউকে ভালোবাসবো নি, ওই যা আবার হচ্ছে, ও সব ওকে বলছি, ও ফোন টোন করেনি, আমি ওকে ভালোবাসিনি, ব্রেকআপ। হ্যাঁ, একটা সেই যে 3 দিন কথা বলছে, তারপরে আর যা কথা বলেনি, বন্ধ। 1-1.5 মাস কোনো ফোনে কথাই হয়নি। না তারপরে কথা বলছিলি তো, সে মাঝে মধ্যে কথা বলতো। তারপরে বাড়ি থেকেও একটু প্রবলেম হতো, বলতো তো সামনে আর তোর জন্য বাঙাল বউ করে আনবো। তারপরে অনেক প্রবলেম,
সেই সেই তখন মাথা কাজ করেনি, তখন ওই টাইমে অ্যাকচুয়ালি মাথা কাজ করেনি। সবাই বলে কে বলে ভালো নয়, কে বলে ভালো, কে বলে মানে যেরকম কান ভরাই আর কি, কান সেই ভরায় রকম। সব জায়গায় যেমন হয়, যেমন আমারও কান ভরেছিল, আমি ছেড়ে দিয়েছিলাম, আর সেরকম ওরও কান ভরিয়েছে সবাই। আর ও যে তারপর বলছে ওকেও বলছে ওই ছেলেটা ভালো নয়, ওই ছেলেটা খারাপ, ওই ছেলেটা ড্রিঙ্ক করে, স্মোকিং করে, ফালতু সব রকম কাজ তো করি, যা করি সেটা কেউ আর অত বুঝবেনি যে কি কাজ করে না করে, ভালো নয়। তো এরকম ব্যাপার। আর তারপরে আমারও যে কি হলো, আমি বললাম ব্রেকআপ, আমি আর তোমার সঙ্গে কোনো কথা বলবো নি, তোমার সঙ্গে ব্রেকআপ, আর তুমি ছেড়ে দাও আমাকে, আর আমি আর কথা বলবো নি। এই নিয়ে শেষ চ্যাপ্টার। তারপরে আমি আবার পাঞ্ছি বানু উড়তি ফিরু মস্ত মানে ও যা ছেড়ে দিয়েছে, প্রথমে একটু কান্নাকাটি করছি, তারপরে মানে যখন আমি ছেড়ে দিয়েছিলাম তখন একটু কষ্ট হয়েছিল প্রচন্ড, ও ছেড়ে দিয়েছে বলে তখন মানে হঠাৎ করে কষ্ট হয়েছে, হঠাৎ করে কষ্টটা একটু হয়ে গেছে। কিন্তু ওকে দেখলেই যে আমার মানে কি বলবো, প্রেম ভালোবাসা জেগে ওঠে। রাইট। তা একজন সেখানে আমার বাড়িতে গেছে, বলছে ওই জানো ওই ছেলেটার সঙ্গে না ও এখনো ভালোবাসে, ওর সঙ্গে এখনো লাইন আছে। এইবার যা বলেছে আমাকে মা বলছে তুই এখনো ভালোবাসিস, তোকে ছেড়ে দিতে বলেছিলাম না, বলছে। তা সত্ত্বেও এবার আমি কি করবো, আমি বলি ভালো তো বাসছিলে, কিন্তু সে আবার মুখে ছেড়ে দিছে, মাকে সরাসরি বলে দিছে মা জানো উনি সত্যিকার ছেড়ে দিছে, ও বাজে বলে প্রচন্ড গালাগাল দিয়ে, মানে একে গালাগাল দিয়ে মায়ের সামনে। আমি একদম খুব ভালো মেয়ে, আর আমি ফালতু ছিলি। তারপর ওর তো রেজাল্ট বেরিয়ে গেছিল সবকিছুই। তো তারপর একটা না এখন 2-2.5 মাস ওর সঙ্গে কোনো রকম কোনো কন্ট্যাক্ট নেই। মানে ও তখন কন্ট্যাক্ট করেনি, আর সেই জন্য আমি পড়তে যাওয়া শুরু করে দিই। হ্যাঁ, ওর পড়তে যাওয়াটা আবার চালু করে দিল, যেহেতু 11-এ ক্লাস স্টার্টিং হবে, তো পড়তে যাওয়া স্টার্টিং। তারপর আমিও আমার কাজ নিয়ে ব্যস্ত। তারপর একদিন মনে হলো আশিস ভাই আর আমি বসে এখন একটু আলোচনা করছি, বলি আশিস ওকে না বেকার বলছি, ভালোবেসে নিলেই ভালো হতো, ভালো সুন্দর বিউটিফুল মেয়েটাকে না বলে দিলাম। দেখতে ভালো তো, এখন দেখতে ভালো পাওয়া মেয়ে তো পাওয়া যায়নি, ওটাও মনে ছিল। আর একটা জিনিস ভালোবাসা। তারপর আশিসকে বলি আশিস ওকে প্রপোজ করে দেবো, আবার ওকে বলবো যে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়েছে। আমি তখন ডিসাইড দিয়েছি, আর ঘরেও বলছি যে মা এরকম বেকার, আমি বলছি তাকে না বলছি, আমার প্রচন্ড খারাপ লাগছে, যদি পরে কোনো রকম সে মাইন্ডে ভাবে যে ওরকম আমাকে না বলছে তো জীবনে মেয়েটে পাবেনি, একটু যদি বদদুয়া দেয়। একটু ভাবলাম, তারপর বলি চলো লাইফে যে হোগা দেখা যায়গা। তারপরে আবার সেকেন্ড টাইম আমি ভাবলাম যে না চলো আবার লাইফে ওকে নিয়ে আসি, আর বেশ ওকে আমি যা হোক সরি টরি বলে পায়েটায় পড়ে যাবো, যদি বলে এরকম। আমি এরকম ভেবেই গেছিলাম যে আমি ওর পায়েটায় পড়ে যাবো, এরকম হাতে ধরে টেনে রাখবো যতক্ষণ না বলে, ঠিক আছে, যতক্ষণ না আমাকে ক্ষমা করে। তো তারপরেও এখন গেছে আমাদের এখন ধুলিয়াপুর স্কুলের কাছে, ও পড়তে গেছে। মানে ও তো সবসময় নাকি কতদিন 2-3 দিন, আমি ওকে 2-3 দিন ধরে ফলো করছি, ও দেখা পাইনি। একদিন দেখা পেয়েছি, সকাল উঠছি দেখি না ও পড়তে যায় রে, ও বুঝে লিছি পড়তে যাচ্ছে মানে ফিরে তো আসবেই। তারপর আমি আশিসকে ডাকছি, আশিস আমি আর আশিস ভাই একদম বাইক নিয়ে সাই করে গেছি পিছনে যে এখন ধরে বলি সোনালি দেখো ভুল হয়েছে, ক্ষমা করি দাও, ভুল হয়েছে, ক্ষমা করি দাও। তারপর বলছে দেখো যা করছি ভুল করছি, আচ্ছা আবার লাও যেরকম ছিল সেরকম থাকবো। ও বলে তুমি ছেড়ে দাও, তোমাকে আমার ভালো, তুমি এরকম করে আমাকে বলছো তুমি ছেড়ে দাও, সে কি রকমই। আর চার ধারে সেখানে লোকটুক ছিল, তারা বলে কি করু, আমি তো কারো কথা শুনিনি, আমি ওর হাত ধরে রাখছি, দেখো প্লিজ। ও তো হাত ছিঁড়ি দিয়ে পাইছে। এইবারে ঘর পালিয়ে আসছি। তখন ও মনে ভাবে বলে মনে হয় আর হবে নি, যা আবার হয়ে গেছে ব্রেকআপ, বাদ ক্যান্সেল। আর আমি তখন ও যখন বললো তখন এবার আমার মনে ও বলছে আমি ওকে না বলবো, কি করে হতে পারে এটা।
তারপরে দুদিন পরে আমার টিউশনের একটা ছেলের কাছ থেকে বলছি, এই তোর ফোনটা একটু দে না রে, আমি একটু ফোন করবো। তুমি নাম্বার মুখস্থ রাখছিল? হ্যাঁ। ও বাহ। তারপরে ফোন করছি, বলে হ্যালো, তখন আমাকে বলছে ফোন করছো কেন আবার? হ্যাঁ, নিজে আবার ও তো হাত পা চিংড়ি দিছে, এমন চিংড়ি চুমে হাতে লেগেছে। তুলার হাত। ও বলে আর ভালোবাসবো নি। আমি তখন আর কি, আমিও রেগেছি। আমি রেগে বলি আশিসকে বলি ও মেয়েছেলে ভালো নয়, ওকে আমি ভালোবাসবো নি কোনো, ঠিক আছে। ওকে দ্বিতীয়বার গেছি, কথা তো বলবে তো। ও বলে ওরকম করে হাত ফাত চিংড়ি দিছে। হ্যাঁ, তারপরে ও ফোন করছে, এরকম আমি বলি তোমাকে, তুমি ফোন করছো কেন? হ্যাঁ, ফোন করতে কে বলছে? তারপর যাই হোক করে সেটিং টেটিং হয়ে গেল আবার। বাবা সেটিং হলো, তারপর কথাবার্তা চলতে থাকলো মিনিমাম 1 মাস, বেশি না, জোর 1 মাস। আবার 1 মাস কথা হলো, আবার কথা বন্ধ। মানে কথা বন্ধ বলে এবারে সবাই জানাজানি, সব জায়গায় জানাজানি হয়ে গেছে যে একে ভালোবাসে। মানে আমি যে ফুসফুস করে কথা বলতাম, ভোর 4টার সময় মা তো বাইরে চলে যেত, সেই ফোনে ফোন করতাম, কি একটা করতে যে মোটামুটি ধরা পড়েছি। মা তারপর সব ফোন টোন দেখতে পেয়েছে, ফোনটা দেখতে পেয়েছে, কিন্তু আমি যে সিম কিনে রাখছি আলাদা, সেটা সিম রাখছে আলাদা করে, আলাদা একটা সিম, মানে মা পালিয়ে গেলে সেই সিমটা ঢুকিয়ে ফোন করতে। আর বাবা সেই সময় ফোন করলে বিজি পেতো, ওই জন্য বুঝতে পেরেছে। তারপর আবার বাইরে কাকি টাকি সবাই বিড়ি আনতো, বুঝতো তো আমি যে ফুসফুস করে কথা বলতাম, সবাই জানতে পেরে গেছে ওই জন্য। তারপর সেদিনটা তো আসছি, মা বাবা এগরোল আনছে আমার জন্য, ধরা পড়েছি। এবার যা ধরা পড়েছি, আমি ওকেই বিয়ে করবো, ওকেই বিয়ে করবো। 2 বার বলছি, বেশি বলতে পারিনি, কারণ আমি একটু সরল সাদাসিধা ছিলাম তখনটা, ভয়াতু সত্যি ভয়াতু ছিলি। তারপরে সেদিনটা আর কিছু খাইনি, মানে জীবনে আমি এই ফার্স্ট এরকমই রাগ করে কিছু খাইনি। হ্যাঁ, তারপরে সকালবেলা উঠছি, সকালবেলা উঠে এখন বসে আছি, মা বলে ওই শুন, তোকে আমি মেজমাসি ধরে দিয়ে আসবো, সেদিন থাকবি তো, আর ফোন টোন করবি না একদম। মাসি ঘরে গেছি, 1 মাস ছিলাম, মানে মাসি ঘরে 1 মাস নয়, মাসি ঘরে 15 দিন ছিলাম। তারপরে মায়ের যত কুটুম বাড়ি সব জায়গায় ঘুরে সব জায়গায় ঘুরছি, খালি ঘুরতেই আছি। একদিন এখন আমার মায়ের পিসি বাড়ি গেছি, মায়ের পিসি বাড়িতে গিয়ে ওকে ফোন করছি, বলি হ্যালো, আর আমি তো ধরা পড়ে গেছি, আর আমি পালিয়ে যাব, আমরা পালিয়ে বিয়ে করব। এবার ও যা বলছে, ও বলে না এখন বিয়ে করবো নি, মানে আমার সিচুয়েশনটা দেখেনি, বলে না এখন বিয়ে করবো নি। আমরা আচ্ছা ঠিক আছে বাদ দাও, বলে যা কাটছি, আমি আর ফোন করিনি ওকে 1 মাস। তো তারপরে কোনো কথা হয়নি আর, মানে আমাদের প্রেমটা এরকম হয়েছে যে কম কথাটা খুব কমই হচ্ছে ফোনে, আর দূরত্বটা বেশিই ছিল, কিন্তু ভালোবাসাটা প্রচুর ছিল। ভালোবাসা যা ছিল, ভালোবাসা ছিল বলে এত ফোন করতানি। আর সেই জন্য মা, মানে আমাদের শাশুড়ি মা বলছে, মানে আমার শাশুড়ি মা বলছে চ তোর বিয়ে দিয়ে দেবো বলে, মা বলে যা হবার হচ্ছে ছাড়, ও বেকার কথা বলবে নি, কথা বলে রে 1 দিন কথা বলে 10 দিন কথা বলেনি ও। আর মা মনে হয় ওকে কোনো ছেলের সঙ্গে, ভালো চাকরিওয়ালা ছেলের সঙ্গে হয়তো বিয়ে দিয়ে দিবে, এরকম একটা ব্যাপার। না হলে ওর মা একটু রাগি আছে, এরকম করে বললো টললো আমাকে মা। তারপরে মা বলে তোর চল মেয়ে দেখবো তোর, আর বিয়ে করতে হবে না, মেয়ে দেখাবো, মেয়ে দেখবি, চল পছন্দ হলে বিয়ে করবি, নাহলে করতে হবে না। আমি ঠিক আছে চলো বলে গেছি, আর আমিও গেছি, উনি যদি পছন্দ হয় বিয়ে করবো। আর ও তো ফোন টোন করিনি, আর তোর ভালোবাসা কি যে ফোন করে অর্ধেক দিন ফোন করিনি। তো তারপরে এখন গেছি, মেয়েটে দেখলাম, আর কিন্তু ওর ভাগ্যে ছিল না তখন মেয়ে, সেই জন্য ওর বিয়েটা হয়নি শেষ পর্যন্ত। আর তারপরে আসা মাত্র বলছে না মা, যাই পারে হোক, আমি ওকেই বিয়ে করবো, যত যাই হোক। হ্যাঁ, শেষে যা দেখলি যে আমি সব কিছু চারদিকে ঘুরে আসার পরে যে দেখলাম মেয়ে পেয়ে অতটা পছন্দ হয়নি, আর আমি মাইন্ডেও ছিল নি অতটা যে মেয়েকে পছন্দ করে যে কোনো মেয়েকে দেখাবে, পছন্দ করে বিয়ে করে নেবো, অত মাইন্ডেও ছিল নি। আর মাইন্ডে সবসময় আর চিন্তাটাই ঘুরতো। তো তারপর বাড়িতে এসেই ডাইরেক্ট বলছি যে যা আবার আছে ছাড়ো, আর আমি মেয়ে ফেয়ে দেখতে যাবো নি, আমি বিয়ে করলে সোনালীকে বিয়ে করবো, তাতে যা হয় হবে, আর তুলে নিয়ে আসবো। তারপরে ওই যে যশ ঝড় মনে আছে সবার, আশা করি যশ ঝড়, ইয়েস ঝড়। সেই ঝড়ের দিনই আমি ওকে ফোন করছি, আরে ফোন করছি, একে ফোন করছি, ও ফোন তুলছে, আমি হ্যালো, বলে হ্যাঁ ও ফোন করছে, কি আছে এতদিন পরে মনে আসছে। আমি বলি দেখো আমি ফোন করার সুযোগ পাইনি, ওই জন্য ফোন করতে পারিনি, এখন পাচ্ছি এই জন্য ফোন করিনি। তারপরে ওটা বলার পরে রেখে দিছি। তারপর সেদিনটা হঠাৎ আমার কি মনে হলো
যে আমি আজকেই পালিয়ে যাবো। তার বাবা দুপুরবেলা ফোন করছে, আমরা হ্যালো আমরা নি আজকে বিয়ে করবো, পালিয়ে যাবো আমরা আজকেই। হ্যাঁ আজকেই পালিয়ে যাবো? কি আজকেই পালিয়ে যাবো? এক্ষুনি পালিয়ে যাবো? আমি মুখে পয়সা নেই, কি করে যাবো? পেমেন্ট হয়নি, আমি কি খালি হাতে যাবো? আজকে সবচেয়ে বড় সুযোগ আছে, যদি পারো তাহলে নিয়ে যাবো, না হলে আজকের জন্য নিয়ে যেতে পারো, তাহলে হবে না। কারণ আমার মা আমাকে ওয়ার্নিং দিয়েছে, বলে আর 7 দিন পরে তোর জন্য ছেলে দেখতে আসবে। আমি বলি ও ঠিক আছে, যাই হোক বলছে যখন, ও আরেকবার ও আমাকে ফোন করে বলে যে এরকম সন্ধ্যাবেলা 7টার সময় রেডি থাকবো, তুমি আসবে আর আমিও যাবো। তো আমি তো পুরো রেডি। বৌদি তার সব মানে বিয়ে হওয়ার জন্য যা কিছু শাড়ি ব্লাউজ যা কিছু থাকে, শাড়ি টাড়ি সব রেডি করে একদম প্যাক করে আমাকে দিছে, বলে এটা যাওয়ার সময় নিয়ে যাবে, ঠিক আছে। আর এবার বলি, আর আমি টার্গেট নিয়েছি যে আমি এই যতদিন আমি ব্যাচেলারে ঘুরছি, যা করছি, আমি ঘুরতে যাওয়া থেকে শুরু, মানে অনুষ্ঠান পর্ব রাত্রেবেলা হলে স্টেজ প্রোগ্রাম দেখতে যাওয়া, হ্যাঁ, বা বক্সের সামনে ড্যান্স করতে যাওয়া, নাচতে যাওয়া, আশিসের সঙ্গে সবসময় যেতাম, ঘুরতাম, ড্রিঙ্ক করা, স্মোকিং করা, এনি টাইম চলতো, মানে ওইগুলো চলতো বেশিরভাগ টাইমটাই। তো মাইন্ডে পুরো সেট করে নিয়েছি যে আমি যেদিন থেকে বিয়ে করব সেদিন থেকে এইসব জিনিস আমি খাওয়া টোটালি বন্ধ করে দেবো। আমি যখনই বিয়ে করব, মানে ধরো বিয়ে আমি সন্ধ্যাবেলা করলাম, সন্ধ্যা থেকেই স্টপ। তো ওই টার্গেটটা মাথায় ছিল, আর ওই টার্গেটটা একদম ফিক্স করে আমি সেদিনও কিন্তু ওইসব স্মোকিং টকিং করছি। আমি কিছু বলি না, আমি তো একবারও বলিনি যে ও বলেনি তুমি স্মোকিং ছেড়ে দাও, এই ছেড়ে দাও, কিছু বলেনি, নিজে থেকেই ছাড়ছে সব। আমিও পুরো টার্গেট এনেছি যে আমি যখনই তুলে নিয়ে যাব তখন থেকেই টার্গেট আমার লাইফে যত নেশা জাতীয় জিনিস, মানে ওই এইসব ড্রিঙ্ক করা, স্মোকিং করা, গুটকা, এইসব খাওয়া সব টোটালি বন্ধ, সব বন্ধ। ও নিজে থেকে একদম টার্গেট। আর এটা আমি সবাইকে বলে রাখতাম যে আমি যেদিন থেকে বিয়ে করবো সেদিন থেকে এইসব জিনিস টোটালি বন্ধ করে দেবো। এবার সবাই সেটা পারে না, সেটা আলাদা ব্যাপার। আমি আমার মন থেকে যেটা আমি ফিক্স করেছিলাম সেটাই। তারপর রাত্রেবেলা এখন আমি 7টার সময় গেছি, এবার আমাকে তো আসতে হবে, বাড়ি আসতে হবে তো। আমি যে ওদের পাড়ার রাস্তায় যে আমি দাঁড়িয়ে আছি, অন্ধকার, নিঝুম অন্ধকার, আমি দাঁড়িয়ে আছি, বৃষ্টি ঝিমঝিম বৃষ্টি পড়ে, ঝিমঝিম হালকা হালকা করে বৃষ্টি, ঝড়, হালকা হালকা ঝড়ের একটা প্রবণতা আসছে, হালকা হালকা করে ঝড় আসছে, হ্যাঁ, মানে সেই শুরু, ঝড় শুরু হবে সেই সময়। রাত্রেবেলা গেছি, যে সন্ধ্যাবেলা মানে 7টার সময়, 7টা সাড়ে 7টার সময় যেয়ে ওদের রাস্তায় দাঁড়িয়ে আছি। তারপর আর আমি ডিউটিতে যেতাম, সেরকম পুরো একদম ইন্টিন করে একদম ড্রেস ফ্রেস পরে গেছি, কেউ যাতে না বুঝতে পারে। আর ওই টাইম হলে আমি ডিউটিতে যেতাম, আমি তমলুকে ডিউটি করতাম, তো যেতাম, কেউ যাতে না বুঝতে পারে সেরকম ড্রেস সেজে গেছি। যে ওদের পাড়ার রাস্তায় দাঁড়িয়েছি অন্ধকারে, ও আজও আছে কালো আছে। আশিস ভাইকে ফোন করছি, আশিস ভাই তুমি এরকম এই জায়গায় থাকো, আর আশিস যে জায়গায় দাঁড়িয়ে ছিল যে ঘর থেকে যদি বেরায় আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। ফার্স্টে ওখানে একটা ব্রত রাখছিল আমি সেদিনটা, তারপরে আমি সেখান থেকে বাড়ি আসছি, মাকে বলি মা প্রসাদ খেতে যাব, বলে এবার প্রসাদ খেয়েছি, খাওয়ার পরে বলি মা আমি জল খাবো, কারণ জল তো ঘরে জল খাওয়া যাবে না, মানে যেখানে মানে যেই ব্রতটা করছো ঘরে জল খাওয়া যাবে না, সেখানেরই জল খেতে হবে। আমি তো আমার সব ডকুমেন্ট নিয়ে নিয়েছি, একটা ডকুমেন্ট আগে নিয়েছি, আধার কার্ড, প্যান কার্ড, আর কিছু নেইনি, আধার কার্ড আর যেটা দরকার সেটাই নিয়েছি, মানে ডকুমেন্ট সব নিয়ে নিয়েছি। তারপর ডকুমেন্ট নিয়ে তারপর দৌড়, ফার্স্টে আসছি, এজেন্টকে বলি চল আর একটু ওখানকে যাবো, বলে না না আমি যাবো না, আমি আবার ঘুরে চলে আসছি। আবার গেছি, যে অনেকক্ষণ ধরে ঘুরে করতে করতে দেখি না অন্ধকারে আশিস আর অতনু বসে আছে। এবার আশিসকে দেখে সবচেয়ে বড় আমার একটু মানে সাহসটা জাগছে, আশিসকে যা আমি দেখছি আমি তখনই আমি বুঝতে পারছি যে ও চলে আসছে। আর তারপর আমি দৌড়ে দৌড়ে আসছি, দিদির বাবা আরেকজন লোক আসছে, বাইকের লাইট জ্বেলে আসছে, আমি যা দেখছি আমি বলে হয় আবার মনে ধরা পড়ে গেলি। তারপরে আমি আবার এক সাইডে দাঁড়িয়েছি চুপচাপ, দাঁড়িয়ে তো না অতটা বুঝতে পারিনি, হয়তো তারা সাইড দিয়ে চলে এসে, আমি তারপরে এসে দাঁড়িয়ে আছি, আমি বলি কোথায় সে কি এখনো আসেনি। আর তারপরে ও যে আসছে, আসার পরে সে খড়ির পুরো কাঁড়ি হয়ে আছে, ও আসছে আর আমি অন্য সাইডে ছিলাম, আমি রাস্তায় আছি, মেন রাস্তায় আছি, আর ওদের পাড়াকে ঢুকতে হয়, তোমরা তো জানো শ্বশুর বাড়ি কি কোন দিদির শ্বশুর বাড়ি যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে, আর বৌদির যে মানে বাপের বাড়ি যেতে হয় যে রাস্তা, সেই রাস্তায় ও আসছে।
আর সেই রাস্তার একদমের ধারে মানে মেন রাস্তা আর সেই রাস্তার একদম মিডিলে সাইডের দিকে করে খড়ির কাঁড়ি প্রচুর আছে, মানে কেউ যদি এসে দাঁড়ায় আমি এই সাইডে আছি দেখতেই পাবনি। তো এরকম একটা ব্যাপার, আমি দমে বাইকে ডিপার মারি, আমি বুঝতে পারি তার বুঝতেই পারেনি, ও আসেই না, আমার ভয় লাগে গাছ পা তোর কাছে। তারপরে ও ঠিক বুঝতে পেরেছে যে আমি আসছি, ও আসছে গাড়িটা ঘুরাইতে পারে আমি পড়া করে উঠে পড়ছি, যা উঠে পড়ছি সাই। সে গাড়ি ঘুরে না কাকে বলে, সে যেন ধুম স্যাক সাই, সে নাই গাড়ি স্যাক উঠছে পাই নাই গায়েব, আমি গায়েব। তার কিছুক্ষণ পরে সব ঝড় উঠে গেছে, জানাজানি হয়ে গেছে। মানে কিরকম ঝড়, ঝড়ও এসে গেছে আর এদিকে পাড়াতেও ঝড় লেগে গেছে যে সোনালি গায়েব, সোনালি পালিয়ে গেছে। এই কে নিয়ে গেল না, তাদের পাড়ার গান্ধী নিয়ে পালিয়ে গেল। তো এই ব্যাপার। তারপর তো সে সিন কি, সে ঝড়, সে বাইকের রেস সারা রাত চলছে, হ্যাঁ করে বাইক ছুটাইরি। তারপর শুধু ঝড় বৃষ্টি, পুরোটাই বৃষ্টিতে ভিজেই গেছি। ওকে তো শুধু রেনকোটটা পরিয়ে দিছি, রেনকোটটা পরছে। আর ওই প্রথম লাইভে ওকে আমি টাচ করছি মানে কি, ও যে আমাকে যে ধরছে, আমাকে যেরকম করে যে ধরে পিছনে বসে ধরে রাখ, যেরকম মেয়েরা বসলে যেরকম ধরে, ও ফার্স্ট টাইম ধরছে, আমি ওর হাতে হাত রাখছি ফার্স্ট টাইম, আগে কোনোদিন হাত দেয়নি। ঠিক আছে, এই হচ্ছে যে লাইফের একটা প্রথম একটা এক্সপিরিয়েন্স, একটা সেই লেভেলের মানে ফিলিং। কিন্তু মাথায় একটা আছে যে জশ ঝড়, এদিকে আবার পেছনে সবাই আমরা বেরিয়ে গেছি, মানে জানতে পেরে গেছে, চারদিকে হই হুল্লার চালু। আর আমার মাথায় আছে আশিস ভাই বহুত মার খায় রে।